আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 13ই নভেম্বর বুধবার এবং আগামীকাল 14ই নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোর আবহাওয়া যেরকম থাকতে পারে এবং কোথায় হতে পারে ঘন থেকে অতি তীব্র কুয়াশার দেখা মিলতে পারে এবং কোথায় হতে পারে মেঘ বৃষ্টি, এবং আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নভেম্বর শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি ভারতের উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ দেশের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ চীনা সাগরে একের পর এক টাইফুন তৈরি হচ্ছে এবং সেগুলো কোন উপকূলে আশ্রয় পড়তে যাচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আর কবে নাগাদ আসতে পারে ঝাঁকি শীত সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না, একটি মনোরম আবহাওয়া রয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, অর্থাৎ আজ রাতে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে খড়গপুর, কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর পুরুলিয়া, পানকুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামী 3 দিনও কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর মালদহ, এখানে রয়েছে আসাম, মেঘালয় সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কিছু কিছু জেলায় ঘন কুয়াশা দেখা মিলতে পারে আগামীকাল সকালে, সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের দেখতে পাচ্ছেন যে সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আগামী 3 দিনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর বর্তমানে বঙ্গোপসাগরের কথা বলতে গেলে একটি শ্রীলঙ্কার উপকূলে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অবস্থান করছে, সেটা দক্ষিণ ভারতের দিকে অর্থাৎ তামিলনাড়ু, তারপর রয়েছে বিশাখাপট্টনম, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু দক্ষিণ ভারতে। এর প্রভাব কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে মেঘমালার যে আপডেটটি রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল 6টার দিকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6টার দিকে দেশের নদী অববাহিকা, এখানে দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে সকাল অর্থাৎ ভোর সকালের দিকে, শেষ রাত থেকে সকালের দিকে। আর এখানে দেখতে পাচ্ছি যে সিলেটের সুনামগঞ্জ, তারপর হচ্ছে নেত্রকোনা, মাধান, এখানে হচ্ছে লাখি, মৌলভীবাজার এই অঞ্চলের 2-1 স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, নাগপুর, কিশোরগঞ্জ, তারপর যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, ঝিনাইদহ, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, তারপর সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, সীতাকোন, তারপর হচ্ছে সাকরিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 থেকে 25 ডিগ্রির এর আশেপাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস বা এর কিছুটা 19 বা 20 ডিগ্রি এর আশেপাশে থাকতে পারে, অর্থাৎ রংপুর বিভাগে থাকতে পারে 18 ডিগ্রি, তারপর রাজশাহীতে থাকতে পারে 19, তারপর হচ্ছে ময়মনসিংহতে 19, সিলেটে 19, তারপর ঢাকাতে 21 ডিগ্রি, তারপর খুলনাতে 19, বরিশালে 20, তারপর হচ্ছে চট্টগ্রামে 20 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে।
এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কবে নাগাদ তাপমাত্রা কমতে পারে এবং কবে নাগাদ আসতে পারে ঝাঁকি শীত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আগামী শনিবার রাত থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রাত্রিকালীন যে শীতের আমেজ সেটা বেশ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আপনারা কম্বল মোড়া দিয়ে ঘুমাতে পারেন এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার রাত থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী শনিবার রাত থেকে ঠাকুরগাঁও, তারপর হচ্ছে পঞ্চগড়, তেতুলিয়া, তারপর হচ্ছে দেবীগঞ্জ, সৈয়দপুর, তারপর রয়েছে দিনাজপুর, গাইবান্ধা, তারপর কুড়িগ্রাম, এই অঞ্চলের তাপমাত্রা 16 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে। এর ফলে রাত্রিকালীন তীব্র শীতের অনুভূতি হতে পারে এইসব জেলাগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি যে রাজশাহী, সিংড়া, বগুড়া, তারপর হচ্ছে মহাদেবপুর, আক্কেলপুর, সিরাজগঞ্জ, পাবনা, এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা আগামী শনিবার 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রাত্রিকালীন যে শীতের আমেজ সেটা কিন্তু রাজশাহী বিভাগেও টিআর অর্থাৎ উপভোগ করতে পারেন। এছাড়া ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু তাপমাত্রা কমতে পারে সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর ফলে ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতে রাত্রিকালীন শীতের আমেজ কিন্তু বেশ বৃদ্ধি পেতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানবাদ, তারপর জামশেদপুর, তারপর হচ্ছে ডেঘোয়ার, তারপর হচ্ছে মালদাহ, এই অঞ্চলগুলো তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে, অর্থাৎ কিছুটা শীতের অনুভূত হতে পারে আগামী শনিবার রাত থেকে। এরপর 17 তারিখ অর্থাৎ 17 নভেম্বর রাতেও এরকম পরিস্থিতি চলমান থাকতে পারে। আবারও 20 নভেম্বর পর থেকে আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার ফলে দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। তবে আপাতত আগামী 20 তারিখ পর্যন্ত দেশের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপনারা এই সময়ের মধ্যে যাদের জমিতে ধান রয়েছে, পাকা ধান, সেইগুলো আপনারা নিরাপদভাবে কেটে ঘরে নিতে পারেন। কোথাও সেরকম সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে নভেম্বর মাসের শেষ দিকে অর্থাৎ এখানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে, সেটা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 22 তারিখের পরে এইখানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে, যেটা 25 থেকে 26 তারিখ এটি নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং 30শে নভেম্বর এর মধ্যে এটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এবং এর ফলে আগামী 30শে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে খুলনা, বরিশাল, তারপর চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আপনারা এই সময়ের মধ্যে অর্থাৎ 20 তারিখের মধ্যে যাদের রোদের কাজগুলো রয়েছে সেগুলো আপনারা নিরাপদভাবে সেরে ফেলতে পারেন। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে নভেম্বর শেষ সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে প্রশান্ত মহাসাগরে এই সময় এত ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে কেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একের পর এক টাইফুন আঘাত হানতে চলেছে ফিলিপাইনের উপকূলে। গত সপ্তাহে কিন্তু আঘাত এনেছিল একটি সুপার টাইফুন, সেটা কিন্তু এখন হংকং এর দিকে আঘাত আনতে চলেছে। আরেকটি দেখতে পাচ্ছে যে এটি যেতে না যেতে আরেকটি টাইফুন হাজির হয়ে গেছে এবং এটির গতিও বেশ শক্তিশালী, অর্থাৎ ক্যাটাগরি 3 ক্ষমতার এটি ঘূর্ণিঝড় মারাত্মক শক্তিশালী এবং এটি আগামীকাল বৃহস্পতিবার ফিলিপাইনের উপকূলে আঘাত আনতে পারে। এর ফলে এই অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় যেতে না যেতেই আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরেই এবং এটি প্রবল শক্তি সঞ্চয় করতে পারে এবং এটি ক্যাটাগরি 5 ক্ষমতার ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং এটি ফিলিপাইনের উপকূলে আঘাত আনবে এবং এর প্রভাবে কিন্তু ফিলিপাইনের বেশ কয়েকটি জেলায় কিন্তু মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। এটা কিন্তু আগামী সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে আঘাত হানবে একটি ঘূর্ণিঝড়, তারপরে আগামী সপ্তাহে আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একের পর এক টাইফুন সৃষ্টি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আশা করা যাচ্ছে। তবে আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আগামী 29শে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলোতে
বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।